আর একদিন পরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। তার দেশে ফেরাকে ঘিরে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। কি পরিমাণ মানুষের আগমন ঘটবে বোঝা যাচ্ছে না। কিন্তু তারেক রহমান যখন ফিরছেন তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নিয়েছে এটি কিন্তু ভাবনার বিষয়। আগে যতটা সহজ ছিল, অনেকেই বলছেন এখন তারেক রহমানকে ফেরা মাত্রই নানা রকম প্রতিকূলতা মুখোমুখি তাকে হতে হবে। তিনি কি পারবেন এই প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করে সামনে এগোতে? দর্শক, আমরা একটু বিষয়টি আলোচনা করি। খবর যেটি হচ্ছে যে বিমানবন্দর এলাকার গার্মেন্টস কারখানা ছুটির পরামর্শ বিজিএমইএ এর বিমানবন্দর এলাকায় তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির মিছিল, ব্যাপক প্রস্তুতি। ৩০০ ফিটে এইরকম স্থানে সাধারণত কোনো রাজনৈতিক দল সমাবেশ করে না, কিন্তু বিএনপি অত্যন্ত ঠান্ডা মাথায় বিষয়টি সিদ্ধান্ত নিয়েছে এবং আমার ধারণা একটা ভালো সিদ্ধান্ত। নতুন জায়গায় হলেও এমন একটা জায়গায় যেটা অনেকটা ঢাকা থেকে বিচ্ছিন্ন, কিন্তু আবার ঢাকার ভেতরেই। সুবিধাটা হবে এই, যদি এই ৩০০ ফিট এলাকায় যদি সমবেত হওয়ার আয়োজন না করত, তাহলে তারেক রহমানকে সম্বর্ধনা জানাতে, শুভেচ্ছা জানাতে লক্ষ লক্ষ মানুষ ছুটে যেত বিমানবন্দর এলাকায় এবং পরিস্থিতি খুবই বেসামাল অবস্থা হতো। আন্তর্জাতিক ফ্লাইট ওঠা নামা, যাত্রীদের চলাচল সবকিছু মিলায় একটা কঠিন অবস্থা তৈরি হতো। সেই জায়গায় এটা একটা চমৎকার সিদ্ধান্ত, একটা উৎসবের আবহ তৈরি হয়েছে। এর মধ্যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থারও কিছুটা উন্নতি হয়েছে, যদিও বলা যাবে না তিনি একেবারেই নিরাপদ অবস্থায় আছে, তারপরও কিছুটা ভালো অবস্থায় আছে। তারেক রহমান সম্ভবত, আমি যেটা এখনো পুরো তার রুটটা প্রকাশ না করলেও আমি যেটা বুঝি, যে বিমানবন্দরে আসার পরে, হযরত শাহজালাল বিমানবন্দরে আসার পর সেখান থেকে তিনি হয়তো একটি হেলিকপ্টারে করে যাবেন এভার কেয়ার হসপিটালের পাশে যেই হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে সেখানে নামবেন। সেখান থেকে তিনি মাকে দেখবেন প্রথমে। মাকে দেখে হয়তো ওই হেলিকপ্টারে তিনি ফিরতে পারেন ওই যেখানে তিনি সমাবেশ করতে চান বা গণসম্বর্ধনা নিতে চান সেখানে। তাহলে যেটা হবে যে রাস্তার যে ব্যাপক স্রোত, সেই স্রোতটা এড়ানো যাবে, কারণ এই ধরনের স্রোতের মধ্যে অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারে। সেই আলোচনার থেকেও বড় আলোচনা হচ্ছে এখন যে অস্থিতিশীল একটা পরিবেশ, দুটি মৃত্যুকে ঘিরে, এক ওসমান হাদিকে ঘিরে দেশের অভ্যন্তরে, আর একটা হচ্ছে দীপু চন্দ্র দাসের মৃত্যুকে ঘিরে দেশের বাইরে ভারতে অব্যাহতভাবে সেখানে বিক্ষোভ প্রকাশ করছে ভারতের হিন্দুবাদী কয়েকটি উগ্র সংগঠন। তারা রীতিমতো হাইকমিশনের ভবন ভাঙচুর করার চেষ্টা করছে, ভেতরে ঢোকার চেষ্টা করছে, এটি নিয়ে পুলিশ লাঠিচার্জ করছে। পরিস্থিতি এমনই যে সেখানকার যে কূটনীতিকরা বাংলাদেশের, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, যার কারণে আজকে তলব করে অনুরোধ করা হয়েছে যে নিরাপত্তা বাড়ানোর জন্য, এবং জরুরি নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছে ভারত। কিন্তু সারা ভারতেই আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের কলকাতা, দিল্লি সবখানেই এখন বাংলাদেশ বিরোধী স্লোগান হচ্ছে, প্রতিবাদ সমাবেশ হচ্ছে। এটা হচ্ছে ভারতে। এই অবস্থায় দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন। অন্যদিকে বাংলাদেশে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে সেখানে খুব দ্রুত গতিতে তার বিচার নিশ্চিত করা হচ্ছে। যেমন আজকে দাবি ইনকিলাব মঞ্চের ৩০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবি। এটা ঠিক আছে, এটা তো দাবি করবেই, তাদের মূল মুখপাত্র সংগঠক তারা এই দাবি করেছে। কিন্তু ওসমান হাদিকে পুঁজি করে, মৃত্যুকে পুঁজি করে একটা মহল
যে নারকীয় তাণ্ডব চালিয়েছে, দুটি বাংলাদেশের প্রধান পত্রিকা অফিস পুড়িয়ে দিয়েছে, ছায়ানটের মতন সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠন প্রতিষ্ঠান, উদীচীর মতন প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে, এবং একই সঙ্গে আবার নতুন করে সেই ৩২ নম্বর আওয়ামী লীগের যে সমস্ত ভবন ভাঙচুর হয়েছে সেইগুলোতে আবারও তারা ভাঙচুর চালিয়েছে। এমন একটা উন্মত্ততা দেখানো হচ্ছে, তাতে আবারও রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটেছে। এই ঘটনা নিয়ে অনেকেই দায়ী করছে, এর নেপথ্যে আছে ছাত্র শিবির জামাত। জামাত অস্বীকার করছে। পোলারাইজেশন কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে এই ঘটনায় এনসিপি যেই অবস্থানে ছিল আগে, সেই অবস্থান থেকে তারা ব্যাক করে তারা বুঝতে পারছে, বলছে যে জামাত শিবিরের দিকে ইঙ্গিত করছে, এবং একই সঙ্গে সরকারের ভেতরে একটি সরকার, যে সরকার এরকম একটি পরিস্থিতি তৈরি করার মদত দিচ্ছে, এটি নুরুল কবির তিনিও বলেছেন। তো এই যে এখন উগ্রপন্থা, বাংলাদেশের উগ্রপন্থা, তাদের বিরুদ্ধে যদি এখন গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে, তাদেরকে ঘিরে তাদের যেই অ্যাটিটিউড এবং তাদের একটা বড় আশ্রয়স্থল জামাত এবং জামাতের সহযোগী যেই দলগুলো আছে, তাদের যে মনোভাব, সেই মনোভাবের বিপরীতে ভারতের যে আচরণ বাংলাদেশের প্রতি, তাদের উগ্রবাদীদের আচরণ, যেখানে সেই সংঘাতে দুটি দেশের মধ্যে সংকট তৈরি হয়ে গেছে, এই পরিস্থিতিতে তারেক রহমান কি করবেন? রাজনীতির মাঠ নিয়ন্ত্রণ করা, ভোটের মাঠকে একটা উৎসবে পরিণত করার এই আয়োজন তিনি কি সফল করতে পারবেন? অনেকে এখনো মনে করেন যে তারেক রহমান অল্প কয়েকদিনের জন্য আসতেছেন এবং তিনি চলে যাবেন, পরিস্থিতি খারাপ হয়ে যাবে আরো। আসলে কি তাই? নির্বাচন কমিশন বলছে তারা যে কোনো মূল্যে নির্বাচন করবে এবং ভালো নির্বাচন করবে। যেমন সিসি বলছেন, জাতির জন্য কিছু করতে পারা তৃপ্তি নিয়ে মৃত্যুবরণ করাই আমার লক্ষ্য, অর্থাৎ একটা ভালো নির্বাচন করাই তার লক্ষ্য। নির্বাচন কমিশনের লক্ষ্য ঠিক আছে, কিন্তু বাংলাদেশে অবস্থিত যেই উগ্রপন্থী গোষ্ঠীগুলো, তারা একটা বিপদ দেখছে। তারা মনে করছে যদি তারা নির্বাচনে পরাস্ত হয়, তাহলে বাংলাদেশে যদি একটা গণতান্ত্রিক শাসনতান্ত্রিক সরকার বা কাঠামোর মধ্যে যদি ঢুকে যায় দেশ, তাহলে তাদের অবস্থাটা কি দাঁড়াবে? সেই কারণে একটা উন্মত্ততা, যে নির্বাচন যাতে বানচাল হয় অথবা নির্বাচনটা অনেক দূরে চলে যায়, এর মধ্যে তারা তাদের শক্তিটা এমনভাবে তৈরি করবে যাতে তারেক রহমান বাংলাদেশে এসে যাতে কিছুই করতে না পারে দলের জন্য। এমন একটা পরিস্থিতি তৈরি করার জন্যই এই সাম্প্রতিক যে গোলযোগ, সেই গোলযোগের একটা সূত্র আছে বলে অনেকে মনে করছেন। এই পরিস্থিতিতে বিএনপিকে অত্যন্ত ঠান্ডা মাথায় সকল গণতান্ত্রিক শক্তিকে, দলকে ঐক্যবদ্ধ করা এবং গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে তাদেরকে মোকাবেলা করতে পারবে কি পারবে না, সেই প্রশ্নের মীমাংসা হয়তো আগামী 2 থেকে 3 দিনের মধ্যে হবে, যখন তারেক রহমান আর একদিন বাদে বাংলাদেশে ফিরবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।